জি স্যার। ইফতি, তোমাদের স্কুলে ক্লাস শুরু হয়েছে? ইএসএস এ? নো স্যার, শুরু হয়নি। স্যার আমাদের কি আজকে থেকে স্কুল ছিল নাকি কালকে থেকে? কালকে থেকে। তুমি জানোই না এখনো আজকে থেকে না কালকে থেকে? নোটিস পাওনি? হ্যাঁ স্যার, নোটিসে তো লেখা 7 তারিখ, কিন্তু আজকে নাকি ক্লাস নিয়েছে, তাই জিজ্ঞেস করলাম। কই, কে ক্লাস দিল? স্কুল কি ফিজিক্যালি খুলতেছে? রেফায়েত স্যার না রাজদান বলেছিল। ফিজিক্যালি খুলতে। আমাদের আজকে বিকালের দিকে একটা মিটিং আছে, তো 4:30টার দিকে। কালকে থেকে ক্লাস। স্যার আপনি কোন স্কুলে যেন? মাস্টার মাইন্ড। মাস্টারমাইন্ডের কি আপনি সিনিয়র ফিজিক্স টিচার? হ্যাঁ, বয়স যেহেতু হয়েছে তো সিনিয়রই। MIA3 এটা কি? আচ্ছা, রিসিভ করি দেখি কি হয়। এই MIA3 তুমি কে? শুনতে পাচ্ছ আমাকে? ওকে, তাহলে আমরা স্টার্ট করি। আচ্ছা শোনো, তোমাদের সাথে আমি একটু স্যাটারডেতে একটা মিটিং এ বসবো, ঠিক আছে? আমি একটু টাইমিংটাকে রিঅ্যারেঞ্জ করতে চাই আমি সবার সাথে, কারণ তোমাদের পেপার 5 শুরু করবো, তো উইকলি আসলে 3টা ক্লাস দিব, এবং এই ক্লাসের টাইমিং গুলো আমি একটু আগে পরে করতে চাই। সেটা আমি স্যাটারডেতে বসবো। জাস্ট এই উইকটা, যেমন ফাইরোজ বা ওই যে ইয়ের যাদের আছে কি বলে সানিডেলে, তাদের মনে টাইমিংটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে, আমি টাইমিংটাকে সেটেল করে দিচ্ছি। ওকে, জাস্ট এই উইকটা তোমরা একটু ম্যানেজ করো থার্সডে পর্যন্ত। তারপরে আমি স্যাটারডেতে তোমাদের সবার সাথে একসাথে বসে আমি রাতে একটা মিটিং টাইম দিব, সবাই জয়েন করো, আমি সবার সাথে কথা বলে টাইমটাকে একটু রিঅ্যারেঞ্জ করে দিব। স্যার রাতে কিন্তু আমার ক্লাস আছে। ওইটা সবার সাথে কথা বলে দিব বাবা, চিন্তা করো না। সবার ম্যাচ হবে এরকম টাইমিংই দিব। কেউ যদি ক্লাস করতে না পারো তাহলে আমার টাইমিং চেঞ্জ করে হবে? সবাই করতে পারবে এরকম টাইমিং এ ঠিক করব। লাইক ধরো এই টাইমিংটাই যদি আমি হাফ এন আওয়ার পিছিয়ে দিই বা 1 আওয়ার পিছিয়ে দিই, তাহলে কি কারো প্রবলেম হবে? ধরো টিউসডে এবং থার্সডেতেই, বিকজ আমি কারণ আমি তো ব্যাচ টাইমিংটা ঠিক করেছিলাম, সেটা মেইনলি হচ্ছে আমাদের যখন অফলাইনে কোচিং এর ক্লাস শুরু হবে তখন কিন্তু আমরা এই টাইমিংটাই ফলো করবো, মানে এখন যে টাইমিংটা আছে তখন আমি 2টা ব্যাচেরই ক্লাস নিব। কিন্তু অনলাইনের জন্য আসলে 2টা ব্যাচ ক্লাস করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, যে কারণে আমি একটা ব্যাচ করে ফেলেছি, এবং সেই টাইমিংটা আমি তোমাদের সবার সাথে কথা বলে রিঅ্যারেঞ্জ করে দেবো, কারণ আমার উইকলি 3টা ক্লাস লাগবে। 2টা ক্লাসে আমার হবে না, আমি P5 শুরু করে দিব। হ্যাঁ, তাহলে আমি তোমাদের সাথে স্যাটারডেতে একটু বসবো, আমি রাতে একটা টাইম দিব, না সবাই জয়েন দিও ওই টাইমটাতে, ধরো 10 মিনিট 12 মিনিট একটু কথা বলে একটা টাইম ঠিক করে নিব ক্লাস। তাহলে যাদের এখন একটু প্রবলেম হচ্ছে, যেমন সানিডেলে মনে হয় 3টা 40 পর্যন্ত ওদের স্কুলে ক্লাস দিয়ে দিয়েছি, তাহলে এটা তো ওদের জন্য একটু ডিফিকাল্ট সিচুয়েশন হয়ে গেল। তাহলে আমি তোমাদের সবার সাথে সবার টাইমিং ম্যাচ করবে এরকম টাইমিং এ ঠিক করবো, বিকজ আমি এস এর ব্যাচ, মানে আমি সব ব্যাচই মার্চ করে ফেলতেছি, বিকজ আমি যে রুটিনটা ঠিক করেছিলাম এটা তো অফলাইন ক্লাসের কথা চিন্তা করে। এই রুটিনটা থাকবে, যখন আমরা অফলাইন ক্লাসে যাব তখন এই রুটিনটাই কন্টিনিউ হবে। কিন্তু এখন অনলাইনের জন্য আসলে ব্যাচ, সব ক্লাসেরই ব্যাচ মার্চ করে ফেলে, কারণ অনলাইনে এই বসে বসে এত ক্লাস নেওয়া যায় না। তাই সবার সাথে কথা বলে সবার টাইমিং ম্যাচ করবে এরকম ভাবে আমি টাইমিংটা ফিক্সড করব, কারণ ক্লাসে তো সবাই প্রেজেন্ট থাকে না। আমি স্যাটারডেতে সবাইকে ইন্ডিভিজুয়ালি মেসেজ পাঠাবো টাইমিং জানিয়ে, সবাই একটু জয়েন দিও, আমি একটা সবার সাথে ম্যাচ করবে এরকম একটা টাইমিং ঠিক করে নিব। 3টা ক্লাস। হ্যাঁ আচ্ছা স্যার, আপনি কি এর মধ্যে কোনো টেস্ট বা কোনো মক টক নিছিলেন নাকি? না, এর মধ্যে নেই কিছু। নিব সার্কুলার মোশন এবং গ্রেভিটেশনাল ফিল্ডের উপর নিব নেক্সট উইকে। সার্কুলার মোশন আর গ্রেভিটেশনাল ফিল্ডের উপর নেক্সট উইকে টেস্ট নিব। ঠিক আছে, তাহলে আমরা এখন ক্লাস শুরু করি। Recording in progress. যেমন আজকের ক্লাসটা আমারও এই টাইমে আমার বিকেলের দিকে একটা মিটিং পড়ে গেছে, আমি হয়তো কিছুক্ষণ 10-15 মিনিট আগেই তোমাদের ক্লাসটা আজকে শেষ করব। সেটা হবে থার্সডেতে বেশি পড়িয়ে দিব, না থার্সডে ফ্রি আছি। স্যাটারডে রাতের দিকে আমি তোমাদেরকে মেসেজ পাঠাবো না, ওই টাইমে সবাই একটু জয়েন দিও।
আর ফাইরোজ তোমরা জাস্ট এই থার্সডেটা একটু ম্যানেজ করো, হ্যাঁ? ফাইরোজ, রুহানি, আবান যারা আছো এখানে সানেলে, যাদের স্কুলের টাইমিং নিয়ে একটু প্রবলেম হচ্ছে, এই থার্সডেটা ম্যানেজ করো, দেন আমি নেক্সট উইক থেকে এটাকে ঠিক করে দিচ্ছি। আচ্ছা, তাহলে লাস্ট গ্যাসেস। তোমাদের সবার তো কেমিস্ট্রি আছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে যারা আছো তাদের কেমিস্ট্রি আছে, কিছু দু একজনের হয়তো না থাকতে পারে। আইডিয়াল গ্যাস মানে কি, কার কোনো আইডিয়া আছে? কোন গ্যাসগুলোকে আমরা আইডিয়াল গ্যাস বলি? অ্যাকচুয়ালি কি আইডিয়াল গ্যাস বলতে কোনো গ্যাস আছে? স্যার গ্যাসেস হচ্ছে রিয়েল, মানে যারা স্ট্যান্ডার্ড কন্ডিশনের মধ্যে রিঅ্যাক্ট করে, তাই তো? সব গ্যাসই তো রিয়েল, আইডিয়াল গ্যাস তো জাস্ট থিওরিটিক্যাল পড়া, তাই না? আইডিয়াল গ্যাস বলতে কোনো গ্যাস তো আর পাওয়া যায় না, তবে আমরা কিছু কিছু গ্যাসকে আইডিয়াল ধরে নিয়ে ম্যাথমেটিক্যাল সলিউশনে যাই। আইডিয়াল গ্যাস মানে সেসব গ্যাস যারা গ্যাস লস গুলোকে ওবে করে, দ্যাট মিনস বয়েলস ল, চার্লস ল এবং প্রেসার লকে ওবে করে, বা আইডিয়াল গ্যাস ইকুয়েশনকে যারা মেনটেন করে তাদেরকে আইডিয়াল গ্যাস বলা হয়। ন্যাচারালি কিন্তু এরকম কোনো গ্যাস পাওয়াই যায় না, সব গ্যাসই মেইনলি রিয়েল গ্যাস, একদম এক্স্যাক্টলি তারা আইডিয়াল গ্যাসের সব রুলস কে মেনটেন করে না। বাট ফিজিক্স ক্লাসে বা কেমিস্ট্রি ক্লাসে আমরা আইডিয়াল গ্যাস ইমাজিন করে নিয়ে কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি। আমরা ধরে নিই অনেক গ্যাসই আইডিয়াল গ্যাস ইকুয়েশনকে ওবে করে। যাই হোক, সেসব কথাই পরে। আমরা যদি গ্যাস পার্টিকেল গুলো বা গ্যাস মলিকিউলস গুলোর বিহেভিয়ার নিয়ে কিছু কথা বলি, সেটা আমরা অলরেডি পড়ে এসেছি। সেটা কি? গ্যাস মলিকিউলস গুলোর মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স নেগলিজিবল, তারা হাই স্পিডে র্যান্ডমলি ইন অল ডাইরেকশনস মুভ করতে থাকে, তাই তো? সেই সব কথা আমরা জানি বিকজ তাদের মধ্যে কোনো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স নাই। তাই গ্যাসকে সবসময় একটা সিল করা কন্টেনারে কম্প্রেস করে রাখতে হয়, আদারওয়াইজ কিন্তু গ্যাসকে রাখা যাবে না। এবং গ্যাসকে আমরা যখন যে কন্টেনারে রাখি, ওকে, সেই পুরো কন্টেনারটা সে অকুপাই করে রাখে। তাহলে গ্যাস মলিকিউলস গুলোর মুভমেন্টটা র্যান্ডম, তাহলে র্যান্ডমলি অল ডাইরেকশনে একটা স্পেসিফিক স্পিডে মুভ করতে থাকে। এবং যদি গ্যাসের টেম্পারেচার চেঞ্জ হয় তাহলে গ্যাস মলিকুল বা গ্যাস পার্টিকেলস গুলোর এই স্পিডটাও চেঞ্জ হয়ে যায়। সেসব কথা আমরা আগে থেকেই জানি বা পড়ে এসছি অলরেডি। ওকে, তাই ছোট্ট করে যদি আমরা জাস্ট ব্রাউনিয়ান মোশনের ডেফিনেশনটা তোমাদের আবার লিখতে বলি, এটা আমরা ও লেভেলসে পড়েছিলাম, কিন্তু আবার একটু বলতে চাই, তাহলে তোমরা কি কি বলবা? হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্রাউনিয়ান মোশন? কারো মনে আছে ব্রাউনিয়ান মোশন কি? স্যার কাইনেটিক থিওরি যেগুলো মেইন অবে করে ওইগুলো না? ব্রাউনিয়ান মোশন কাইনেটিক থিওরি ওবে করে, তোর সাথে তো আইডিয়াল গ্যাসের কথা চলে আসলো, কিন্তু হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্রাউনিয়ান মোশন? আমরা যখন সলিড লিকুইড গ্যাসের প্রপার্টিজ পড়েছি তখন আমরা তাদের মলিকিউলস, দ্যাট মিনস পার্টিকেলস গুলোর মুভমেন্ট নিয়ে কি বলেছি? যে সলিডে ওরা ফিক্সড পজিশনে ভাইব্রেটেড হয়, লিকুইডে ওরা র্যান্ডমলি মুভ করে এট হাই স্পিড, কিন্তু থ্রু আউট দ্য লিকুইড, অল ডাইরেকশনসে না, লিকুইডের ভিতরে থ্রু আউট দ্য লিকুইড, মানে ওই ভ্যাসেলের মধ্যেই তারা হাই স্পিডে র্যান্ডমলি মুভ করতে থাকে। আর গ্যাস পার্টিকেল গুলো অল ডাইরেকশনসে র্যান্ডমলি হাই স্পিডে মুভ করে। তার মানে লিকুইড এবং গ্যাস তাদের মলিকিউলস গুলোর মুভমেন্টটা র্যান্ডম, আর তাদের এই র্যান্ডম মোশন ফার্স্ট স্টাডি করে ডেসক্রাইব করেছিল হচ্ছে সায়েন্টিস্ট রবার্ট ব্রাউন, যে কারণে তাকে অনার করে এই গ্যাস পার্টিকেল বা লিকুইড মলিকিউলস বা গ্যাস মলিকিউলস এর এই র্যান্ডম মোশনকে ব্রাউনিয়ান মোশন বলা হয়। ভেরি সিম্পল ডেফিনেশন। আসলে লিকুইড এবং গ্যাস মলিকিউলস গুলোর যে র্যান্ডম মোশন, এই মোশনটাকে আমরা ব্রাউনিয়ান মোশন বলি। কেন? বিকজ ব্রাউনিয়ান প্রথম এই মোশনটাকে ডেসক্রাইব করেছিল এবং সে স্টাডি করে একটা এক্সপেরিমেন্ট করে এই মোশনটাকে শো করেছে ল্যাবরেটরিতে। সবাই দেখতে পেরেছে যে হ্যাঁ, সত্যি সত্যি গ্যাস পার্টিকেল বা লিকুইড মলিকিউলস গুলোর মোশনটা র্যান্ডম, তারা র্যান্ডমলি সবসময় মুভ করতে থাকে। ওকে, সেটা সবচেয়ে বড় এক্সাম্পল, আমরা যদি কিছু লিকুইড, মনে করো কিছু অয়েল যদি আমি আমার ফ্লোরে ফেলে দিই, তাহলে অয়েলটা কি হয়? আস্তে আস্তে ছড়িয়ে যায় না? তাহলে তাদের মধ্যে যদি র্যান্ডম মোশন না থাকতো তাহলে কিরকম ছড়িয়ে পড়তো? সারফেস টেনশন, এসব অনেক কথা আছে। যাই হোক, এইসব কথা হয়তো কেমিস্ট্রিতে তোমরা পড়ে থাকবে, আমি জানি না কেমিস্ট্রি তোমাদের সিলেবাসে কি কি আছে। তবে এইসব জিনিসগুলো আসলে কেমিস্ট্রিতে আরো ওয়াইডলি পড়ানো হয়। ফিজিক্সে আমরা পড়ি, কিন্তু কেমিস্ট্রিতে আরো বেশি পড়ানো হয় এই ব্যাপারগুলো।
তাহলে ব্রাউনিয়ান মোশনের ডেফিনেশন আমরা কি বলবো? ডেফিনেশনটা লিখে ফেলি। এটা আসলে ডেসক্রাইব করে লিখতে হয়, শুধু ডেফিনেশনটা মানে এক লাইনে ডেফিনেশনটা বললে এটা হয় না, কারণ এক্সামে আসে কি ডেসক্রাইব ব্রাউনিয়ান মোশন, এরকম ভাবে কোশ্চেন আসে, তখন তো 3-4টা লাইনে আমাদের অ্যান্সারটা লিখতে হবে। ওকে, আমি সেভাবে লিখে দিচ্ছি, তোমরা এটা মেমোরাইজ করবে, এটা কিন্তু এক্সামে আসে। আমি কিন্তু সার্কুলার মোশন এবং গ্র্যাভিটেশনাল ফিল্ডের উপর কিন্তু টেস্ট নিব নেক্সট উইকে, সবাই পড়াশোনা কমপ্লিট করে রাখো। স্যাটারডে নাইটে যারা পরে জয়েন করেছো একটু শুনে রাখো, স্যাটারডে নাইটে আমি তোমাদের সাথে একটু বসবো, একটা মিটিং করে টাইমিংটাকে একটু রিঅ্যারেঞ্জ করবো। এখানে ওয়াটার না লিখে কথাটা আমরা লিকুইড এন্ড গ্যাস লিখি, লিকুইড অ্যান্ড গ্যাসেস। Liquids and gases that Brown observed comes about because the particles মেহরাবকে চেনো নাকি তোমরা? আমার ক্লাসে মেহরাব নামে কোনো স্টুডেন্ট আছে? কেউ কি চেনো? কারো কি অন্য নাম মেহরাব আছে নাকি? জানি না, থাক। এইটা নাই। স্যার আমি ইরেটিং মোশন টার্মটা না বুঝতে পারলাম না। র্যান্ডম আর কি, র্যান্ডম, ডিফারেন্ট ডাইরেকশন র্যান্ডমলি মুভ করে। ও আচ্ছা, বুঝতে পারলাম। স্যার লিকুইডস এর পর ওটা কি লিখেছেন? লিকুইডস এন্ড গ্যাসেস, হ্যাঁ, লিকুইড এন্ড গ্যাসেস, লিকুইড এন্ড গ্যাসেস। স্যার আমরা র্যান্ডম মোশনে দিতে পারি, রাইট? হ্যাঁ হ্যাঁ, simple definition: the erratic motion of particles in liquids and gases that Brown observed comes about because the particles are constantly bombarded by the smaller, faster molecules.
this motion came to be known as the Brownian motion. That means লিকুইড এবং গ্যাস মলিকিউলস গুলো কন্টিনিউয়াসলি র্যান্ডমলি ইন অল ডাইরেকশনসে মুভ করে এবং ওরা ঠিক আছে ওয়ালের সাথে কন্টেনারের ওয়ালের সাথে কোলাইড করে এবং ওদের অ্যানাদার পার্টিকেলস এর সাথে কনস্ট্যান্টলি কোলাইড করতে থাকে। এই যে র্যান্ডম মোশন বা জিগজ্যাগ যে মোশনটা আছে সেই মোশনটাকে ব্রাউনিয়ান মোশন বলা হয়, বিকজ ব্রাউনিয়ানই প্রথম এটাকে অবজার্ভ করেছিল। মেহরাব কাদের নামে একজন এন্টি চাইতেছে, কিন্তু আমি তো তাকে চিনি না, বুঝলাম না কিছু। আগে ছিল মেহরাব, এখন হচ্ছে মেহরাব কাদের। একটা মিনিট একটু টাইম দাও, আমি লিস্টটা দেখি। না, এরকম নামে কাউকে আমি চিনি না। তাহলে এখন চলে আসো, গ্যাস মলিকুলস বা লিকুইড মলিকুলস গুলো র্যান্ডমলি মুভ করে। এখন আমরা এই চ্যাপ্টারে তো গ্যাস নিয়ে পড়বো, আইডিয়াল গ্যাসেস। এখন গ্যাসের ভলিউম, গ্যাসের টেম্পারেচার, গ্যাসের ম্যাস এবং গ্যাসের প্রেসার আমরা মেজারমেন্ট করতে পারি। হাউ? সবকিছু বুঝলাম, গ্যাসের ভলিউমের কথা বুঝলাম, গ্যাসের টেম্পারেচারের ব্যাপারটাও বুঝলাম, ম্যাসের ব্যাপারটাও বুঝলাম, বাট গ্যাস প্রেসার এটা কি মিন করে? গ্যাসের প্রেসার বলতে আমরা কি বুঝি অ্যাকচুয়ালি কি গ্যাসের কোনো প্রেসার আছে? গ্যাস মলিকুলস গুলোর মধ্যে তো কোনো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স নাই। গ্যাস মলিকুলস গুলো র্যান্ডমলি ইন অল ডাইরেকশনস মুভ করতে থাকে। তাহলে গ্যাসের প্রেসার আমরা কিভাবে ক্যালকুলেট করব, বা গ্যাসের প্রেসার মেজারমেন্ট করার কি কোনো ওয়ে আছে? আছে, বিকজ গ্যাসকে সবসময় একটা কন্টেনারে কম্প্রেস করে রাখতে হয় এবং এই কন্টেনারের মধ্যে গ্যাস পার্টিকেলস গুলো মুভ করতে থাকে এবং মুভমেন্ট করার সময় তারা কি কন্টেনারের ওয়ালের সাথে কোলাইড করে, লাইক দ্যাট। এটা ধরো একটা কন্টেনারের ওয়াল, এটা একটা গ্যাস মলিকুলস। তাহলে যখন ওরা কোলাইড করে তখন কি হয়? তার ভেলোসিটি ডাইরেকশন চেঞ্জ হয়ে যায় না? কোলাইড করে সে তো অপোজিট ডাইরেকশনে আছে। তাহলে ভেলোসিটি ডাইরেকশন চেঞ্জ হওয়া মানে কি? তার মোমেন্টামের চেঞ্জ হয়। সেই মোমেন্টামের চেঞ্জ থেকে বা রেট অফ মোমেন্টাম চেঞ্জ থেকে সে ইচ এন্ড এভরি কলিউশনে এই কন্টেনার মানে এই ওয়ালটার উপর কতটুকু ফোর্স এক্সার্ট করতেছে সেটা কিন্তু আমি চাইলেই ক্যালকুলেট করতে পারি। তাহলে এই টোটাল ওয়ালটার উপর কতগুলো মলিকিউলস এসে কোলাইড করতেছে একটা স্পেসিফিক টাইমে, বা আমরা ধরলাম পার সেকেন্ডে কতগুলো মলিকিউলস এসে কোলাইড করতেছে, সেই নাম্বারটা যদি আমি জানি তাহলে টোটাল ফোর্স ক্যালকুলেট করা সম্ভব। বিকজ ইন্ডিভিজুয়াল কলিউশনে কতটুকু ফোর্স এক্সার্ট হইতেছে বাই মোমেন্টাম চেঞ্জ, বাই রেট অফ মোমেন্টাম চেঞ্জ আমরা ক্যালকুলেট করতে পারি। ইট ইজ ভেরি ডিফিকাল্ট, বাট করা তো পসিবল, তাই তো? তাহলে টোটাল ফোর্সকে যদি আমি এরিয়া দিয়ে ডিভাইড করি, সেই টোটাল ফোর্সটাকে যদি আমি এরিয়া দিয়ে ডিভাইড করি তাহলে কিন্তু গ্যাসের প্রেসার ক্যালকুলেট করতে পারি। তাহলে গ্যাস প্রেসার কথাটা মিনিং হচ্ছে গ্যাস মলিকুলস গুলো ওয়ালের সাথে ফ্রিকোয়েন্টলি কোলাইড করতে থাকে। দ্যাট মিন্স তারা ওয়ালের উপর ফোর্স এক্সার্ট করে। সেই ফোর্সকে যদি আমরা এই ওয়ালটার এরিয়া দিয়ে ডিভাইড করে দিই, বা টোটাল ফোর্সকে যদি ওয়ালটার এরিয়া দিয়ে ডিভাইড করে দিই, তাহলেই কিন্তু প্রেসার ক্যালকুলেট করতে পারি। তাই আমি যদি এক্সপ্লেইন করতে বলি, এক্সপ্লেইনিং গ্যাস প্রেসার, তাহলে গ্যাস প্রেসারটা হয় কেন? হোয়াট ইজ দ্য রেসপন্সিবল ফর গ্যাস প্রেসার? কলিউশন উইথ দ্য পার্টিকেল বা কলিউশন উইথ দ্য ওয়াল, পার্টিকুলার কলিউশন উইথ দ্য ওয়াল। তার মানে গ্যাস প্রেসারও কিন্তু মেজারমেন্ট করা সম্ভব। আর টেম্পারেচার, ম্যাস, ভলিউম এসব তো আমরা মেজারমেন্ট করতে পারি। করে দেন আমরা চাইলে একটা চেঞ্জের সাথে অন্যটা কিভাবে চেঞ্জ হয় সেই চেঞ্জ গুলো ক্যালকুলেট করতে পারি বাই ইউজিং বয়েলস ল, চার্লস ল এবং প্রেসার। এখন আস্তে আস্তে আমরা সেই ব্যাপারগুলোই দেখব। ক্লিয়ার? ব্রাউনিয়ান মোশনের ব্যাপার ডেফিনেশনটা একটু লিখে রাখো, এক্সপ্লেইনিং প্রেসার। ছোট ছোট করে আমি লিখে দিচ্ছি, এগুলো একটু নোটসে লিখে রাখো, তাহলে মনে থাকবে। কারণ এগুলো তোমাকেও এক্সপ্লেইন করতে বলে অনেক সময় এক্সামে। প্রচুর এক্সপ্লেনেশন রিলেটেড কোশ্চেনও এক্সামে আসে। স্যার প্রেসার হবে নাকি গ্যাসিয়াস প্রেসার হবে? স্যার একই তো কথা হইলো। নিচে তো আমরা গ্যাসের কথাই লিখতেছি, গ্যাসের প্রেসারই এখানে এক্সপ্লেইন করতেছি। গ্যাস এক্সার্ট প্রেসার
on any surface collides with the wall. এটুতে ওঠার পরেও মানুষ এরকম মিনিংলেস মজা করে, এগুলো তো ছোটদের ক্লাসে হয় সাধারণত। দেখো তাহলে গ্যাস প্রেসার মানে হচ্ছে গ্যাস মলিকিউলস গুলো কোলাইড করে উইথ দ্য ওয়াল। তাহলে 1 সেকেন্ডে কতগুলো মলিকিউলস কোলাইড করতেছে এবং ইচ মলিকিউলস কতটুকু ফোর্স এক্সার্ট করতেছে সেটা যদি আমি বের করতে পারি তাহলে টোটাল ফোর্স ক্যালকুলেট করতে পারবো। আর সেই টোটাল ফোর্সকে আমি যদি ওই সাইড বা ওই ওয়ালটার এরিয়া দিয়ে ডিভাইড করে দিই তাহলেই তো প্রেসার পেয়ে যাবো, বিকজ প্রেসার ইকুয়াল ফোর্স পার ইউনিট এরিয়া। দেখো এই পুরো কথাটা আমরা এখানে লিখলাম। A gas exert pressure on any surface with which it comes into contact. Pressure is defined as the force exerted per unit area of the surface. Two factors affect the force and hence the pressure: the number of molecules that hit each side of the box in 1 second, and second factor, the force with which a molecule collide with the wall. That means এই দুটো জিনিস আমাকে জানতে হবে। টোটাল নাম্বার অফ মলিকিউলস কতগুলো কোলাইড করতেছে পার সেকেন্ডে এবং ইচ এন্ড এভরি কলিউশনে কতটুকু ফোর্স এক্সার্ট হইতেছে, সেটা হলেই কিন্তু আমরা প্রেসার ক্যালকুলেট করতে পারবো। দ্যাট মিন্স টোটাল ফোর্সকে এরিয়া দিয়ে ডিভাইড করলে আমরা প্রেসার ক্যালকুলেট করতে পারবো। তাই গ্যাস প্রেসারের মিনিং হচ্ছে গ্যাস মলিকিউলস র্যান্ডমলি মুভ করে এবং মুভ করার সময় তারা ওয়ালের সাথে কোলাইড করে, আর সেই কলিউশন থেকেই বেসিক্যালি প্রেসার এক্সার্ট হয়। দিস ইজ দ্য মিনিং অফ গ্যাস প্রেসার। স্যার, হ্যালো। হ্যাঁ বলো। আচ্ছা, মানে এটা ক্যালকুলেশনটা একটু আরেকবার বুঝিয়ে দিতে পারবেন প্লিজ? হ্যাঁ, ক্যালকুলেশন মানে নরমালি প্রেসার ইকুয়াল কি? প্রেসার ইকুয়াল হচ্ছে এফ বাই এ, ফোর্স অ্যাক্টিং পার ইউনিট এরিয়া। ফোর্স বাই এরিয়া। এখন ধরো একটা ওয়ালে মলিকিউলস এসে কোলাইড করতেছে, একটা মলিকিউল কোলাইড করলে সে কতটুকু ফোর্স এক্সার্ট করে সেটা যদি আমার জন্য নোন হয় এবং 1 সেকেন্ডে কতগুলো মলিকিউলস এসে কোলাইড করতেছে সেটাও যদি আমি জানি, তাহলে টোটাল ফোর্স আমি ক্যালকুলেট করতে পারবো না? আর টোটাল ফোর্সটাকে যদি আমি সাইডের এরিয়া দিয়ে ডিভাইড করে দিই তাহলেই তো প্রেসার পেয়ে যাবো। সেই জন্যই তো আমরা বলতেছি যে প্রেসার বা ফোর্স ডিপেন্ড করতেছে এই দুইটা ফ্যাক্টরের উপর, যে কতগুলো মলিকিউলস পার সেকেন্ডে কোলাইড করতেছে এবং ইচ কলিউশনে কতটুকু ফোর্স এক্সার্ট হচ্ছে। সেই দুইটা ইনফরমেশন যদি দেয়া থাকে তাহলে আমি গ্যাসের প্রেসার ক্যালকুলেট করতে পারবো। আর যদি আমাকে বলে হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্যাস প্রেসার, তখন আমি গ্যাস প্রেসারের এই ব্যাপারটা মানে কেন গ্যাস প্রেসার এক্সার্ট হচ্ছে বলে আমি মনে করতেছি সেটা আমি ডেসক্রাইব করব। বুঝছি? জি স্যার, জি স্যার, বুঝছি।
ওকে, এখন তাহলে চলে আসো গ্যাস। গ্যাসের ব্যাপারে আমরা কি কি কোয়ান্টিটি মেজার করতে পারবো, এটা তো সবাই লিখছো, আমি ক্লিয়ার করলাম। এখন মেজারিং গ্যাসেস নিয়ে যদি একটু কথা বলি, নাম্বার 1, গ্যাসের প্রেসার। গ্যাস প্রেসার আমরা প্যাসকেলে ক্যালকুলেট করতে পারবো চাইলেই, কারণ গ্যাস প্রেসারের মিনিংটা কি সেটা আমরা জানি। ঠিক আছে। নাম্বার 2, টেম্পারেচার। গ্যাসের টেম্পারেচার তো আমরা মেজার করতেই পারি, তাই না? টেম্পারেচার আমরা ইউজুয়ালি ডিগ্রি সেন্টিগ্রেডে মেজার করি অর কেলভিনে মেজার করি। তাহলে গ্যাসের টেম্পারেচারও মেজারমেন্ট করা পসিবল। গ্যাস প্রেসার মেজারমেন্ট করা পসিবল। কিভাবে পসিবল? এতক্ষণ ধরে আমরা গ্যাস প্রেসারের সেই সব ব্যাপার নিয়েই কথা বলতেছিলাম। তাহলে গ্যাস প্রেসার আমরা প্যাসকেলে মেজার করতে পারবো। গ্যাসের টেম্পারেচার অবভিয়াসলি মেজার করা যাবে। নাম্বার 3, গ্যাসের ভলিউম। এটার মিনিং কি? গ্যাসের ভলিউম কি মেজার করা সম্ভব? বলা হয় গ্যাসকে যখন যে কন্টেনারে রাখা হয় সে কিন্তু এই কন্টেনারের টোটাল স্পেসটা কি অকুপাই করে রাখে, বিকজ গ্যাস মলিকিউলস গুলো র্যান্ডমলি অল ডাইরেকশনসে মুভ করে। তাহলে একটা গ্যাসকে আমি যখন যে কন্টেনারে রাখি সেই কন্টেনারটার ভলিউমই হচ্ছে গ্যাসের ভলিউম, বিকজ গ্যাস এই কন্টেনারটার টোটাল স্পেসটাকে অকুপাই করে রাখে। তাহলে তোমার কাছে যদি জানতে চাই হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্যাস ভলিউম, তাহলে তুমি কি বলবে? এটা তো আমরা জানি, প্রেসারের ইয়েটা আমরা কিছুক্ষণ আগেই লিখলাম, সেটা আমরা বলতে পারবো যে হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্যাস প্রেসার। টেম্পারেচারের তো মিনিং ডেসক্রাইব করার কিছু নেই। গ্যাস প্রেসার আমরা বাই ইউজিং আ থার্মোমিটার ডিগ্রি সেলসিয়াস অথবা কেলভিনে মেজারমেন্ট করতে পারবো, বাট হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্যাস ভলিউম? গ্যাসের ভলিউম আমরা কিভাবে ক্যালকুলেট করব? গ্যাসের ভলিউম ক্যালকুলেট করব গ্যাসকে যে কন্টেনারে কম্প্রেস করে রাখা হয় সেই কন্টেনারটার ভলিউম থেকে, বিকজ গ্যাস টোটাল স্পেসটাকে অকুপাই করে রাখে। তাহলে একটু লিখে ফেলি এটার মিনিংটা, যে গ্যাসের ভলিউম মেজারমেন্টের ব্যাপারটা কি। দিস ইজ আ measure of the space of the space occupied by the gas. In মিটার কিউব। অলওয়েজ গ্যাসের ভলিউম আমরা মিটার কিউবে ক্যালকুলেট করতে পারি। তাহলে ব্র্যাকেটে এই কথাটাও বলে রাখতে পারি, ভলিউম অফ গ্যাস ইজ ইকুয়াল বেসিক্যালি ভলিউম অফ কন্টেইনার, মানে যে কন্টেইনারে আমি গ্যাসটাকে রাখি সেই কন্টেইনারটার ভলিউমটা বের করলেই হয়ে যাবে। ওকে, দেন চলে আসো নাম্বার 4, ম্যাস। গ্যাসের ম্যাস। গ্যাসের ম্যাসও তো আমরা গ্রাম অথবা কেজিতে মেজারমেন্ট করতে পারি। গ্যাসের ম্যাসটা আমরা সাধারণত কেজি অর গ্রামে মেজারমেন্ট করে থাকি। ঠিক আছে। গ্যাসকে যে মানে কন্টেনারে আমরা রাখবো, গ্যাসের ম্যাস আমি কিভাবে মেজারমেন্ট করতে পারি? সিম্পলি মেজারমেন্ট করা যেতে পারে। লাইক ফার্স্টে আমি এমটি কন্টেনারটার ম্যাস মেজার করব, তারপর সেই এমটি কন্টেনারে গ্যাস নিয়ে সেই উইথ গ্যাস কন্টেনারটার সেকেন্ড টাইম ম্যাস মেজার করব। দুইটা ম্যাসের ডিফারেন্স থেকে তো আমরা গ্যাসের ম্যাস মেজারমেন্ট করতে পারি। তার মানে গ্যাসের প্রেসার মেজারমেন্ট করা পসিবল, তার টেম্পারেচার মেজারমেন্ট করা পসিবল, তার ভলিউম মেজারমেন্ট করা পসিবল, আর তার ম্যাস মেজারমেন্ট করা পসিবল। এই চ্যাপ্টারটাতে আমরা আসলে এদের রিলেশনশিপ নিয়ে পড়তে চাই, আর সেই জন্য এতক্ষণ ধরে এই কথাগুলো বলতেছি। কোনো একটা গ্যাসের, মনে করো আমি যে কোনো দুইটা কোয়ান্টিটিকে কনস্ট্যান্ট রেখে আরেকটা কোয়ান্টিটিকে চেঞ্জ করলাম, তাহলে অন্য কোয়ান্টিটিটা কিভাবে চেঞ্জ হবে সেই রিলেশনশিপ গুলো আমরা অ্যাকচুয়ালি এই জায়গাটায় পড়তে চাই। দ্যাট মিনস এই রিলেশনশিপ ডেসক্রাইব করে টোটাল 3টা ল দিয়ে, একটা বয়েলস ল, একটা চার্লস ল, আর একটা প্রেসার ল। বেসিক্যালি এই গ্যাস ল গুলো প্রেসার, ভলিউম এবং টেম্পারেচার এর রিলেশন ডেসক্রাইব করে, যে কোনো একটা কোয়ান্টিটি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেটার সাথে অন্য কোয়ান্টিটি গুলো কিভাবে চেঞ্জ হবে সেই রিলেশনশিপ গুলো ডেসক্রাইব করার জন্য আমরা এই মিনিং গুলো এতক্ষণ ধরে ডেসক্রাইব করতেছি। তাহলে গ্যাসের প্রেসার মেজারমেন্ট করব প্যাসকেলে, টেম্পারেচার কেলভিন অর ডিগ্রি সেন্টিগ্রেড, ভলিউম মেজারমেন্ট করব মিটার কিউব, সিএম কিউবে করা যেতে পারে। সিএম কিউবে থাকলে চেঞ্জ করে আমি মিটার কিউব বানাতেও পারি, সেগুলো ছোটবেলার পড়া, ইউনিট কনভার্সন। দেন আসো ম্যাস। ম্যাসও আমরা মেজারমেন্ট করতে পারি কেজি অথবা গ্রাম।
কিন্তু গ্যাসের ম্যাস মেজারমেন্ট করার অন্য একটা ইউনিট ইউজ করা হয়, সেটা কি জানো কেউ? অ্যামাউন্ট অফ গ্যাস। অ্যামাউন্ট অফ গ্যাস কিন্তু মোলসেও ক্যালকুলেট করা হয়। হোয়াট ইজ দ্য মিনিং অফ মোল? আমরা একটু মোলস এর কথায় যাই, তারপরে আমরা ল গুলোতে যাব। স্যার আমার কাছে মোলের একটা ডেফিনেশন এসেছে, শুনবেন? বলো। It is defined as the amount of substance which contain as many elementary units as there are in 12 gram of carbon 12 isotope. ওইটাই ওইটাই ওইটাই। তাহলে যদি আমাকে মোল ডিফাইন করতে বলা হয়, ডিফাইন মোল, তার মানে তো আমি মেইনলি 1 মোলকে ডিফাইন করবো, তাই না? মোলকে ডিফাইন করতে বলা মানে আমাকে 1 মোল ডিফাইন করতে হবে। স্যার একটা প্রশ্ন আছে। বলো। স্যার যে হচ্ছে গ্যাসের তো কোনো মাস থাকে না, আর সেটা থাকলেও তো অনেক নেগলিজিবল, তো আপনি মেজারিং গ্যাসের ক্ষেত্রে মাসটা কেন ইনক্লুড করলেন? ম্যাচ থাকে না তোমাকে কে বললো? আমি যদি অনেক বেশি অ্যামাউন্টের ম্যাচ নেই তাহলে কি ইয়ে থাকবে না? তোমার কি ও, ধারণা আচ্ছা। আমরা এই কি বলে গ্যাসের সিলিন্ডারে যে গ্যাসটাকে কম্প্রেস করে রাখি তার কোনো ম্যাচ নাই? তুমি সিলিন্ডারটা গিয়ে উঠাও তো। স্যার না না, উঠানো অনেক অনেক উঠাইছি স্যার, বুঝতে পারছি, সরি সরি, এটা মাথায় আসেনি। 1 মোল, এটা ডেফিনেশন তোমরা জানো সবাই, আগে থেকে পড়েছো, তারপরে এটা মুখস্থ করো বিকজ এটা কিন্তু এক্সামে আসে। 1 মোল অফ এনি সাবস্টেন্স is the amount এই মিনিংটা একজন একটু আমাকে বলতে পারবা? 1 মোল অফ এনি সাবস্টেন্স ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্যাট সাবস্টেন্স হুইচ কন্টেইন দ্য সেম নাম্বার অফ পার্টিকেল as there are in 0.012 kg of carbon 12। তার মানে কথাটার মিনিং হচ্ছে কার্বন 12 তো কার্বনের একটা আইসোটোপ, তাই না? কার্বনের 0.012 কেজিতে যতগুলো পার্টিকেল থাকে অন্য যে কোনো সাবস্টেন্সের এতগুলো পার্টিকেলের অ্যামাউন্টটা হচ্ছে 1 মোল। ব্যাপারটা মিনিং, তাই না? তাই কথাটা যদি তোমার মিনিংটা তোমার মাথায় ক্লিয়ার থাকে তাহলে কিন্তু ডেফিনেশনে তুমি তোমার নিজের মতো করেও লিখতে পারবা। দ্যাট মিন্স 0.012 কেজি কার্বন 12 এ যতগুলো পার্টিকেল থাকে, লাইক ধরো আমি অক্সিজেনেরটা বের করতে চাই, তাহলে অক্সিজেনের তত অ্যামাউন্ট পার্টিকেলের অ্যামাউন্টটা হচ্ছে 1 মোল। হ্যাঁ, যাওয়ার কিছু বলতে চাইছিলাম?
স্যার একবারে অ্যাভোগাড্রো কনস্ট্যান্টের ওইটাতে ডেফিনিশন লেখা যাবে না একবারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই তো কথা, কারণ 0.012 কেজি অফ কার্বন 12 তো 6.023 ইন্টু 10⁻23 মলিকিউল থাকে। তাহলে যে কোনো সাবস্টেন্সের এতগুলো মলিকিউলস এর অ্যামাউন্টটাই হচ্ছে 1 মোল। 1 মোল এনি সাবস্টেন্সে এতগুলো মলিকিউলস থাকে, বিকজ কার্বন 12 এর 0.012 কেজিতে এতগুলো মলিকিউলস থাকে। তাই ডেফিনেশনটা তুমি চাইলে অ্যাভোগাড্রো কনস্ট্যান্টের রুলসও বলতে পারো, বা এটা দিয়েও বলতে পারো, এনি সাবস্টেন্সের এতগুলো মলিকিউলস এর অ্যামাউন্টটাই হচ্ছে 1 মোল। ব্যাপারটা কি ক্লিয়ার সবাই? কারণ কার্বন 12 এর 0.012 কেজিতে এই এতটুকু অ্যামাউন্ট মলিকিউলস থাকে, মানে এতগুলো মলিকিউল থাকে, যেটাকে আমরা অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট বলি। অন্য যে কোনো সাবস্টেন্স, আমি অক্সিজেনের 1 মোল অক্সিজেন মানে 1 মোল অক্সিজেনে এতগুলো অক্সিজেন পার্টিকেল আছে। 1 মোল হাইড্রোজেন মানে 1 মোল হাইড্রোজেনে এতগুলো হাইড্রোজেন পার্টিকেল আছে। 1 মোল সোডিয়াম মানে সোডিয়ামের এতগুলো পার্টিকেল আছে 1 মোলে, মানে এতগুলো পার্টিকেলের অ্যামাউন্টটাই হচ্ছে 1 মোল। লিখছো সবাই ডেফিনেশনটা? দেখো এই টাইপের ছোট ছোট ম্যাথসও কিন্তু এক্সামে আসে। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে একটা ম্যাথস তোমাদেরকে দেই, একটা দুইটা। The mass of 1 mole of carbon is 12 gram. Determine. এরকম ছোট ছোট ম্যাথস কিন্তু এক্সামে আসে, আসে না তা কিন্তু না, খুবই ইজি বাট আসে। The number of মোলের এই কনসেপ্ট ইউজ করে বেসিক্যালি আমাকে এই ম্যাথস গুলো সলভ করতে হবে। ইন ওই যে আব্দুল্লাহ নাম দিয়ে আসছে, আমি তো বুঝতে পারতেছিলাম ওই আব্দুল্লাহ নাম দিয়ে এসছে। ওকে ইয়ে করলো কে? 1 kg of carbon.
আচ্ছা, একটু খেয়াল করো, এই ম্যাথস গুলো করার জন্য জাস্ট আমাকে দুইটা কনসেপ্ট মাথায় রাখতে হবে। মোলের এই ডেফিনেশনটা, 1 মোল এনি সাবস্টেন্সে কতগুলো অ্যাটম থাকে, অ্যাটম, মলিকিউল বা পার্টিকেল, কথাটা যাই বলা হোক না কেন, অ্যাটম, মলিকিউল, পার্টিকেল যেভাবেই কথাটা বলা হোক না কেন, তোমার অ্যান্সারটা হবে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। 1 মোল এনি সাবস্টেন্সে এতগুলো অ্যাটম থাকে, অথবা এতগুলো মলিকিউলস থাকে, অথবা এতগুলো পার্টিকেল থাকে, আমরা যেভাবেই কথাটা বলি না কেন। আর 1 মোলের এনি সাবস্টেন্সের ম্যাসকে আমরা তার মোলার ম্যাস বলি। তার মানে এখানে আমরা বলতেছি 1 মোল কার্বনের ম্যাস হচ্ছে 12 গ্রাম, তার মানে কার্বনের মোলার ম্যাস কত, 12 গ্রাম। শুধুমাত্র এই দুইটা কনসেপ্ট মাথায় রেখে আমরা কিন্তু এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারি। বাকিটা শুধুমাত্র ইউনিটারি মেথড, জাস্ট ইউনিটারি মেথড, আর কিছুই না। ওকে, তাহলে এখন অ্যান্সার গুলো করি, তোমরা নিজেরাই করতে পারবা, তারপর আমি করি। এতে কি বলতেছে দেখো, নাম্বার অফ অ্যাটমস ইন 1 মোল অফ কার্বন। 1 মোল অফ কার্বনে কতগুলো অ্যাটম থাকবে, অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট ইকুয়াল, তার মানে 0.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। 1 মোল এনি সাবস্টেন্সে এতগুলো অ্যাটম থাকে, নট অনলি কার্বন, তাহলে 1 মোল কার্বনেও তো এতগুলো অ্যাটমই থাকবে। অ্যান্সার শেষ। বিতে, the number of moles and the number of atoms in 54 গ্রাম of carbon। 1 মোল মানে হচ্ছে 12 গ্রাম, তাহলে 54 গ্রামে কতগুলো মোল থাকবে এটা বের করা যাবে না, তাহলে নাম্বার অফ মোলস কি হবে, নাম্বার অফ মোলস ইজ ইকুয়াল হবে জাস্ট 54 গ্রাম ডিভাইডেড বাই 12 গ্রাম। কত আসে দেখো তো একটু অ্যান্সারটা। 4.5। 4.5, তাহলে এখানে নাম্বার অফ মোলস হচ্ছে 4.5, তাহলে নাম্বার অফ অ্যাটমস কত হবে, নাম্বার অফ অ্যাটমস বা নাম্বার অফ মলিকিউলস কথা আমরা যাই বলি না কেন, নাম্বার অফ অ্যাটমস 54 গ্রামে, নাম্বার অফ মোলস হচ্ছে 4.5, আর 1 মোলে অ্যাটম থাকে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 20, মাল্টিপ্লাই করে দিলেই হয়ে যাবে। যে কোনো অ্যামাউন্ট, এনি সাবস্টেন্সের যে কোনো অ্যামাউন্টে যদি আমি 2.7 ইন্টু 10 টু দি পাওয়ার 24। কত, 2.7 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ইন্টু 10 টু দি পাওয়ার 24। আর সিতে কি বলতেছে, দ্য নাম্বার অফ অ্যাটমস ইন 1 কেজি অফ কার্বন, একই তো কথা। তাহলে 1 কেজি কার্বনে কত মোল আছে, 1 কেজি মানে তো 1000 গ্রাম, তাহলে আগে নাম্বার অফ মোলস বের করে নাও, তারপর নাম্বার অফ অ্যাটমস বের করে ফেলবা। যেহেতু আমি মোলার ম্যাস জানি, 1 কেজি মানে 1000 গ্রাম, তাহলে নাম্বার অফ মোলস আগে বের করে নেওয়া যাবে। নাম্বার অফ মোলস ইজ ইকুয়াল হবে 1000। আচ্ছা স্যার, বইয়ে না 10 টু দি পাওয়ার -23 দেওয়া, কোথায় সে বইয়ে। নাম্বার কখনো -23 হয়? না না, যে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট ওটা -23 আছে। কোথায় আছে বই, বই এটা প্রিন্টিং মিস্টেক। নাম্বার, কোনো কিছু নাম্বার কি কখনো নেগেটিভ পাওয়ারে হয়? কেমনে হইলো ঘটনাটা? এটা আমরা যেটা লিখছি এটাই কারেক্ট, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এটা মাইনাস হবে কেন? আচ্ছা, এখান থেকে নাম্বার অফ মোলসটা কত আসে, দেন আমরা নাম্বার অফ অ্যাটমস বের করে ফেলতে পারি। নাম্বার অফ অ্যাটমস ইজ ইকুয়াল হবে, যত মোল পাবো সেটাকে মাল্টিপ্লাই করে দিলে হলো, দ্যাট মিন্স 1000 ডিভাইডেড বাই 12 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে মোলার ম্যাস এবং মোল এই দুইটার ব্যাপারে যদি আমাদের ক্লিয়ার আইডিয়া থাকে তাহলে এই ধরনের ম্যাথস করা যাবে, এবং অলমোস্ট এভরি ইয়ারে কিন্তু এরকম ছোটখাটো একটা ম্যাথস আসে, মানে একটা কোশ্চেনে এ বি সি ডি অনেক অপশন থাকে, তো তাই প্রথম ম্যাথসটা একটু ইজি থাকে, তারপরে এগুলো আস্তে আস্তে টাফ হয়। আর এই আইডিয়া কোশ্চেন আসবে না এমন কোনো ইয়ার নাই। হ্যাঁ স্যার, আপনি হচ্ছে নাম্বার অফ মোলস কে হচ্ছে এই যে আপনি মানে 12 গ্রাম দিয়ে কেন ডিভাইড করছেন? আর মোলার ম্যাস তো 12 গ্রাম, 1 মোল হচ্ছে ম্যাস হচ্ছে 12 গ্রাম, তাহলে 1000 গ্রামে কতগুলো মোল আছে আমি বের করতে পারবো না, কারণ বলে দিয়েছি তো, দ্য ম্যাস অফ 1 মোল অফ কার্বন, 1 মোল কার্বনের ম্যাস হচ্ছে 12 গ্রাম, এটাই ওর মোলার ম্যাস কার্বনের। বুঝছি। ঠিক আছে? জি স্যার।
স্যার 5 into 10 to the power 25 আসছে অ্যান্সার। 5.05 লেখা যাবে না কিন্তু 5.0 into 10 to the power 25। 25। তাহলে যখন আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন সলভ করতে যাব তখন কিন্তু আবার এই মোল ক্যালকুলেশনটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার হবে, কারণ আইডিয়াল গ্যাস ইকুয়েশনে যে ইকুয়েশনটা আমরা ফর্ম করব সেটা এখনো করি নাই, জাস্ট বলতেছি তোমাদেরকে। এটা কিন্তু পিভি ইকুয়াল এনআরটি, পিভি ইকুয়াল এনআরটি, এটা ক্যাপিটাল লেটার টি, সরি। এই এনটা কিন্তু নাম্বার অফ মোলস, তখন এই মোলের নাম্বার বের করা বা নাম্বার অফ মোলস এর এই কনসেপ্ট গুলো কিন্তু আমাদের এই আইডিয়াল গ্যাসের যে কোনো ম্যাথসের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ব্যাপারটা ইজি হিসেবে অ্যাভয়েড করো না, ঠিক আছে? এই নাম্বার অফ মোলস ক্যালকুলেশন করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নাম্বার অফ মোলস বা নাম্বার অফ মলিকিউলস বা দুইটার মধ্যে রিলেশন কি, হোয়াট ইজ দ্য অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট, ডিফাইন মোল, এই সব কথা কিন্তু তোমাকে জানতে হবে। অ্যাভোগাড্রো কনস্ট্যান্টের ডেফিনেশন তোমাদেরকে আমি লিখে দিলাম, লিখে দেওয়ার দরকার আছে? স্যার তাও দেন, মনে থাকলে ভালো। ডেফিনেশনে কিছু না, 1 মোল কোন একটা সাবস্টেন্সে যত নাম্বার পার্টিকেল থাকে সেই নাম্বারটাকে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট বলে। এটাই অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট, যেটাকে আমরা Na দিয়ে লিখি। Na মানে হচ্ছে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট, ইট ইজ 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। সায়েন্টিস্ট অ্যাভোগাড্রো এটাকে ডেসক্রাইব করেছে বা সেইটাকে খুঁজে বের করছে বা ডিসকভার করছে, যেভাবে বলি না কেন কথাটা। ক্লিয়ার? স্যার হ্যাঁ স্যার, P equals to nRT, এটা কি আইডিয়াল গ্যাসের ফর্মুলাটা? আইডিয়াল গ্যাস ইকুয়েশন আমরা যাবো এটাতে, আমরা এটা একদম প্রুফ করে দেখাবো তোমাদের। এইসব প্রুফ কিন্তু একদম এক্সামে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইগুলো ফর্মুলার ডিরাইভেশন জানতে হবে, শুধুমাত্র ফর্মুলা জানলে হবে না। ওকে, তাহলে এখন আমরা ফাইনাল কথায় যাই। গ্যাসের ম্যাস আছে, গ্যাসের প্রেসার আছে, ভলিউম আছে, টেম্পারেচার আছে। আমরা গ্যাসের প্রেসার, ভলিউম এবং টেম্পারেচারের রিলেশনশিপ দেখতে চাই, আর এই রিলেশনশিপই ডেসক্রাইব করে কিন্তু আইডিয়াল গ্যাস ইকুয়েশন। কিন্তু সেই আইডিয়াল গ্যাস ইকুয়েশন ফর্ম করার আগে আইডিয়াল গ্যাস ইকুয়েশন কোত্থেকে আসলো? মেইনলি আমরা তিনটা লকে মার্জ করে এই আইডিয়াল গ্যাস ইকুয়েশন ফর্ম করে থাকি। গ্যাসের প্রেসার, ভলিউম এবং টেম্পারেচার রিলেটেড টোটাল তিনটা ল আছে, যার একটা ল আমরা তোমাদেরকে ও লেভেলসে পড়িয়েছিলাম, সেটা ছিল বয়েলস ল। আজকে আমরা বাকি দুইটা ল এখানে পড়াবো, বয়েলস ল, চার্লস ল এবং প্রেসার ল। দেন এই তিনটা লকে কম্বাইন করে আইডিয়াল গ্যাস ইকুয়েশন ফর্ম করা হয়। কিভাবে করা হয় সেই ম্যাথমেটিক্যাল ডিরাইভেশন গুলো আমি তোমাদেরকে দেখাবো, এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট এক্সামের জন্য। এই ডিরাইভেশন কিন্তু এখন এটুতে খুব বেশি ইম্পর্টেন্ট, ডিরাইভেশন জানতে হবে। তাহলে ফার্স্টে আমরা চলে আসি বয়েলস ল। The pressure exerted by a fixed mass of gas
The pressure exerted by a fixed mass of gas is inversely proportional to its volume, provided the temperature of the gas remain constant. তাহলে বেসিক্যালি বয়েলস ল গ্যাসের প্রেসার এবং ভলিউম রিলেশনশিপ ডেসক্রাইব করে। প্রেসার ভলিউম রিলেশনশিপ ডেসক্রাইব করে উইথ কনস্ট্যান্ট টেম্পারেচারে। তার মানে যদি একটা গ্যাসের টেম্পারেচারকে আনচেঞ্জড রেখে, দ্যাট মিনস কনস্ট্যান্ট রেখে আমি তার ভলিউম চেঞ্জ করি, তাহলে প্রেসার চেঞ্জ হবে। কিভাবে? ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে ভলিউম ইনক্রিজ করলে প্রেসার ডিক্রিজ করবে। হাউ? ভলিউম ডাবল হলে প্রেসার হাফ হবে, ভলিউম ট্রিপল হলে প্রেসার 1/3 হয়ে যাবে। কেন? আমরা যদি থিওরিটিক্যালি ব্যাপারটা ডেসক্রাইব করতে চাই, ধরো এই গ্যাসের টেম্পারেচার টি, ওর মধ্যে এম ম্যাসের গ্যাস আছে, মানে যে গ্যাসটুকু আছে গ্যাসের ম্যাস এম, তার কন্টেনারটার ভলিউম আছে লাইক V1 এবং এই মুহূর্তে প্রেসার হচ্ছে P1। প্রেসার মানে কি? গ্যাস মলিকিউলস গুলো পার সেকেন্ডে কত টাইমস কোলাইড করতেছে, মানে কতগুলো মলিকিউলস পার সেকেন্ডে কোলাইড করতেছে তার উপর কিন্তু প্রেসারটা ডিপেন্ড করতেছে। গ্যাসের প্রেসার ডিপেন্ড করে কি? নাম্বার অফ মলিকিউলস কোলাইড উইথ দ্য ওয়াল পার সেকেন্ড, এটার উপর কিন্তু ডিপেন্ড করে। এখন আমি তার টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রেখে ভলিউমটাকে বাড়িয়ে দিলাম। ধরো আমি ভলিউমটাকে ইনক্রিজ করে V2 করে দিলাম, টেম্পারেচার সেম আছে, অ্যামাউন্ট অফ গ্যাসের তো আমি কোনো চেঞ্জ করি নাই, তার মানে ম্যাসও সেম আছে। ভলিউম ইনক্রিজ করাতে আগে যতগুলো মানে একটা মলিকিউলস আগে যতবার কোলাইড করতেছিল ওয়ালের সাথে পার সেকেন্ডে, এখন নাম্বার অফ মলিকিউলস কম যাবে না, কারণ তাকে বেশি রাস্তা পার হতে হইতেছে না। তার মানে লেস ফ্রিকুয়েন্টলি কোলাইড করবে। আগে যে ফ্রিকোয়েন্সিতে কোলাইড করতেছিল ওয়ালে, এখন তো লেস ফ্রিকুয়েন্টলি কোলাইড করবে। তার মানে নাম্বার অফ কলিউশন পার ইউনিট টাইম ডিক্রিজ করবে না। ডিক্রিজ করা মানে কি? প্রেসার ডিক্রিজ করবে। ধরো প্রেসারটা চেঞ্জ হয়ে P2 হয়ে গেছে। সেই জন্যই আমরা বলতেছি ভলিউম যদি ইনক্রিজ করে প্রেসার ডিক্রিজ করবে, আর ভলিউম যদি ডিক্রিজ করে তাহলে মোর ফ্রিকুয়েন্টলি কোলাইড করবে, দ্যাট মিনস প্রেসার ইনক্রিজ করবে। প্রেসার তো ডিপেন্ড করতেছে মলিকিউলস গুলো কত বেশি নাম্বারের মলিকিউল এসে কোলাইড করতেছে। ভলিউম ছোট করে ফেলা মানে কি? মোর ফ্রিকুয়েন্টলি কোলাইড করবে, দ্যাট মিনস নাম্বার অফ কলিউশন ইনক্রিজ করবে, দ্যাট মিনস প্রেসার ইনক্রিজ করবে। আর ভলিউম ইনক্রিজ করা মানে সে কোলাইড করবে লেস ফ্রিকুয়েন্টলি, তাহলে নাম্বার অফ কলিউশন পার ইউনিট টাইম ডিক্রিজ করবে, দ্যাট মিনস প্রেসার ডিক্রিজ করবে। স্যার ব্যাপারটা একটু আরেকবার বলতে পারবেন? ডেসক্রাইব করতে পারে, এটা আর তেমন কিছুই না। মনে করো রুমটা ছোট ছিল, ছোট জায়গায় গ্যাস ছিল, বড় করে ফেলা হলো, তাহলে আগে যে ফ্রিকোয়েন্সিতে কোলাইড করতেছিল এখন লেস ফ্রিকুয়েন্টলি কোলাইড করবে না ওয়ালের সাথে, কারণ আমাকে আগে যতটুকু রাস্তা পার হয়ে গিয়ে কোলাইড করা লাগতেছে এখন তো তার থেকে বেশি দূরে যাওয়া লাগতেছে। আমার স্পিড তো সেমই আছে, কারণ আমি টেম্পারেচার তো চেঞ্জ করিনি। টেম্পারেচার চেঞ্জ না করে তো গ্যাস মলিকিউলস গুলো স্পিড চেঞ্জ হবে না, তাহলে নাম্বার অফ কলিউশন পার ইউনিট টাইম ডিক্রিজ করবে, দ্যাট মিনস প্রেসার ডিক্রিজ করবে। সেজন্যই সেই রিলেশনশিপটাই সায়েন্টিস্ট বয়েল ডিসকভার করেছে বা ইনভেন্ট করেছে, তাই না? এই কারণে এই লটাকে বয়েলস ল বলা হয়। এবং আমাদের স্টেটমেন্টে আমরা সেই কথাটাই বলছি, দ্য প্রেসার এক্সার্টেড বাই আ ফিক্সড মাস অফ গ্যাস, ম্যাস তো সেমই থাকবে, আমি অ্যামাউন্ট অফ ম্যাস চেঞ্জ করে ফেললে তো এই রিলেশনশিপটা ডেসক্রাইবই করতে পারবো, is inversely proportional to its volume provided the temperature of the gas remains constant. টেম্পারেচার কনস্ট্যান্ট না থাকলে কিন্তু এই রিলেশনশিপটা ঠিক না। দ্যাট মিন্স প্রেসার ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। টেম্পারেচার remains, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলেই এই কথাটা ট্রু, আদারওয়াইজ কিন্তু ট্রু না। এবং এটা হচ্ছে তার থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন। কারণ ভলিউম ইনক্রিজ করা মানে মলিকিউলস গুলো লেস ফ্রিকুয়েন্টলি এসে কোলাইড করে ওয়ালের সাথে, দ্যাট মিন্স নাম্বার অফ কলিউশন পার ইউনিট টাইম ডিক্রিজ করে। যদি তোমাকে ডেসক্রাইব করতে বলে, যদি বলে যে টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখে ভলিউম ইনক্রিজ করলে প্রেসার ডিক্রিজ করে কেন, তখন তুমি বলবো যে টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখা মানে তো স্পিডের কোনো চেঞ্জ হবে না মলিকিউলস, তো ভলিউম ইনক্রিজ করা মানে মলিকিউলস লেস ফ্রিকুয়েন্টলি কোলাইড করবে উইথ দ্য ওয়াল, তো নাম্বার অফ কলিউশন পার ইউনিট টাইম ডিক্রিজ করবে, অ্যাজ এ রেজাল্ট প্রেসার ডিক্রিজ করবে। যার কারণ আমরা কিছুক্ষণ আগেই পড়ে আসছি যে গ্যাসের প্রেসার কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আচ্ছা স্যার, তাহলে কি ভলিউম বাড়লে প্রেসার কমবে নাকি? হ্যাঁ, ভলিউম বাড়ালে প্রেসার কমবে, তাই তো ইনভার্সলি প্রপোর্শনাল তো সেটাই মিন করে, একদম ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে ভলিউম ডাবল হলে প্রেসার হাফ হবে, ভলিউমটাকে ট্রিপল করলে প্রেসারটা 1/3 হয়ে যাবে।
ভলিউমটাকে 4 টাইমস ইনক্রিজ করলে প্রেসারটা 1/4 হয়ে যাবে। ইনভার্সলি প্রপোর্শনাল কথাটার মিনিং কিন্তু তাই। তাহলে পি ইজ ইকুয়াল টু, যদি আমরা প্রপোর্শনাল সাইনকে উঠিয়ে দিয়ে একটা কনস্ট্যান্ট আনতে হয়, কনস্ট্যান্ট ইন্টু 1/v, তাহলে আমরা বলতে পারি পিভি ইকুয়াল কনস্ট্যান্ট। এই কথাটার মানে কি? প্রেসার চেঞ্জ করলে ভলিউম চেঞ্জ হবে, বাট প্রেসার এবং ভলিউমের প্রোডাক্ট কিন্তু সেম থাকবে যদি আমি অ্যামাউন্ট অফ ম্যাস এবং টেম্পারেচার চেঞ্জ না করি। তার মানে এখানে এই জায়গাটায় প্রেসার আর ভলিউম মিলে যা আছে, এখানে তো একটা ইনক্রিজ করেছে আর একটা ডিক্রিজ করেছে, দ্যাট মিনস প্রেসার এবং ভলিউমের প্রোডাক্ট কিন্তু সেম আছে। আর এই রিলেশনশিপ সেটাই বলতেছে, ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ, যে পিভি ইজ ইকুয়াল কনস্ট্যান্ট। তার মানে প্রেসার এবং ভলিউমের প্রোডাক্টটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। তার মানে আমরা বলতে পারি যেহেতু P1 V1 ইকুয়াল কে, আবার P2 V2 ইকুয়াল কে, তাহলে আমরা বলতে পারি না যে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। দিস ইজ দ্য ফর্মুলা ফর ম্যাথস। বাই বয়েলস ল আমরা এই ফর্মুলাটাকে ফর্ম করতে পারি যে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। এখানে P1 হচ্ছে ইনিশিয়াল প্রেসার, V1 ইনিশিয়াল ভলিউম, P2 ফাইনাল প্রেসার, ফাইনাল ভলিউম। তাহলে ফর আ গ্যাস উইথ কনস্ট্যান্ট টেম্পারেচার বা ফর আ ফিক্সড ম্যাস অফ গ্যাস উইথ কনস্ট্যান্ট টেম্পারেচার P1 V1 ইকুয়াল P2 V2, এই ফর্মুলা অ্যাপ্লিকেবল। এই ফর্মুলাটা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। টেম্পারেচার কনস্ট্যান্ট না থাকলে কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লিকেবল না। তাহলে বাই বয়েলস ল আমরা এই ফর্মুলাটা পাই। কেন পাই? একদম ক্লিয়ার কথা। এখানে থিওরিটিক্যাল ব্যাপারটাকে যদি আমি একটু থিঙ্ক করি আমার মাথায়, দেখো একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ভেরি সিম্পল। প্রেসার ইনক্রিজ করলে ভলিউম ডিক্রিজ করে, কিন্তু প্রেসার এবং ভলিউমের প্রোডাক্টটা একটা কনস্ট্যান্ট, মানে কি একটা স্পেসিফিক অ্যামাউন্টেই থাকে যদি আমি তার ম্যাস এবং টেম্পারেচার চেঞ্জ না করি। দেখো থাকবেই, তুমি চিন্তা করে দেখো না, একটু তুমি চিন্তা করো, দেখো তোমার মাথায় ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এটা এটা তাই থাকবে, তাই তো হওয়া উচিত। কারণ নতুন কোনো গ্যাস পার্টিকেল এখানে অ্যাড হইতেছে না, টেম্পারেচারেরও কোনো চেঞ্জ হইতেছে না, মানে গ্যাস মলিকুলসের স্পিডেরও কোনো চেঞ্জ হইতেছে না, তাহলে তাদের প্রোডাক্টটা তো সেমই থাকবে। একটা ইনক্রিজ করলে একটা ডিক্রিজ করে। ম্যাথমেটিক্যালিও তো ব্যাপারটা মিলে যায়, থিওরিটিক্যালিও মিলে যায়, ম্যাথমেটিক্যালিও মিলে যায়। ক্লিয়ার? এখান থেকে আমরা এই ফর্মুলাটা মনে রাখবো, আর স্টেটমেন্টগুলো তো মনে রাখতেই হবে। ডেসক্রাইব বয়েলস ল, এটা তো খুবই অ্যাভেলেবল কোশ্চেন, আসেই সবসময়। স্যার একটু তুলে নিই, আর 1 মিনিট লাগবে। তাড়াতাড়ি। স্যার তোলা শেষ। তার মানে যদি আমরা গ্রাফিক্যালি ব্যাপারটা ডেসক্রাইব করি, যদি প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফ করি, ধরো আমি এক্স এক্সিসে দিলাম ভলিউম, ওয়াই এক্সিসে দিলাম প্রেসার, তাহলে প্রেসার আর ভলিউম তো ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল যে কোনো গিয়ার জন্য এরকম এক্সপোনেনশিয়াল কার্ভ হয়, তাহলে গ্রাফটা এরকম হবে। কারণ প্রেসার ইনক্রিজ করলে ভলিউম ডিক্রিজ করে, বা ভলিউম ইনক্রিজ করলে প্রেসার ডিক্রিজ করে, ভলিউম ডিক্রিজ করলে প্রেসার ইনক্রিজ করে, তাহলে গ্রাফটা এরকম হবে। সেম গ্রাফটা যদি আমরা ম্যাথমেটিক্যালি প্রেসার ভার্সেস 1/v করি, চিন্তা করে দেখো, প্রেসার ভার্সেস 1/v, তাহলে প্রেসার ইনক্রিজ করলে ভলিউম ডিক্রিজ করবে। ভলিউম ডিক্রিজ করা মানে কি? 1/v তো ইনক্রিজ করবে, মানে 1/v যে রেজাল্টটা সেটা তো ইনক্রিজ করবে, কারণ ভি কমে যাওয়া মানে 1/v তো ইনক্রিজ করলো, তাই না? একটা ছোট নাম্বার দিয়ে যদি 1 কে ডিভাইড করি, সেই নাম্বারটা ইনক্রিজ করতে থাকবে না? তার মানে প্রেসার ইনক্রিজ করলে দ্য অ্যামাউন্ট অফ 1/v কিন্তু ইনক্রিজ করে, তাহলে গ্রাফটা এরকম পাবো আমরা। আর সেম গ্রাফটা যদি আমরা এরকম করি, লাইক
স্যার প্রেসার ইনক্রিজ করলে 1/v কেন ইনক্রিজ করে এই ব্যাপারটা বুঝলাম না। প্রেসার ইনক্রিজ করলে ভলিউম কি হয়? স্যার ভলিউম ডিক্রিজ করে। 1/v কি হবে? 1/v এর অ্যান্সারটা কি হবে? ভিটা যদি ও, কমে আচ্ছা। 1/v কি হবে? পারবে না? জি স্যার, বুঝতে পারলাম। মনে করো আমরা এখানে দিলাম পিভি আর এখানে দিলাম ভলিউম। ভলিউম যদি ইনক্রিজ করতে থাকে এই পিভির কি কোনো চেঞ্জ হবে? প্রেসার এবং ভলিউমের প্রোডাক্ট তো কনস্ট্যান্টই থাকবে, প্রথমে যা ছিল। জিরোতে তো ভলিউম যদি জিরো হয় না, এটা এরকম হবে না। এটা 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 করো না, এটা করো না, এটা করো না, এটা ম্যাথসের সাথে কম্পেয়ার না, এটা করো না, এটা বাদ দাও। ওই দুইটা গ্রাফ করে রাখো। তাহলে বাই বয়েলস ল আমরা ফর্মুলাটা পাইলাম P1 V1 ইজ ইকুয়াল P2 V2। আমরা একটা ম্যাথস করি। স্যার তোলা হয় নাই তো। ও জাস্ট গ্রাফ দুইটা পাশে আবার করে দিই, সমস্যা নাই। P বাই V গ্রাফ এরকম এক্সপোনেনশিয়াল কার্ভ হবে আর P ভার্সেস 1/v এটা এরকম অরিজিন থেকে স্ট্রেট লাইন হবে। A cylinder contains দেখো এই ম্যাথসটা খেয়াল করো। A cylinder contains 0.80 dm cube। ডি মানে কি? ডি মানে কিন্তু ডেসিমিটার, তাই না? ডি মানে তো ডেসিমিটার, জানি তো নাকি? dm cube মানে ডেসিমিটার কিউব of nitrogen gas at a pressure of 1.2 atmosphere. A piston slowly compresses the gas to a pressure of 6.0 atm.
the temperature of the gas remains constant, calculate the final volume of the gas. তাহলে আমরা কখন বুঝবো যে বয়েলস ল অ্যাপ্লাই করতে হবে? যদি ম্যাথসে প্রেসার এবং ভলিউম রিলেশনশিপ ডেসক্রাইব করা থাকে, তাই তো? সবচেয়ে সহজ উপায় কি জানার? যদি কখনো এই কথাটা বলা থাকে যে টেম্পারেচার কনস্ট্যান্ট আছে, তাহলেই বুঝতে হবে ম্যাথসটা করতে হবে বাই ইউজিং বয়েলস ল। তাহলে বয়েলস ল এখানে কি আছে? P1 V1 is equal P2 V2। একটা ব্যাপার এখানে খেয়াল করো যে প্রেসারটা এখানে যে ইউনিটে দেয়া আছে এটা তো তার এসআই ইউনিট না। প্রেসারের এসআই ইউনিট তো প্যাসকেল, বাট এখানে দেয়া আছে ATM এ 1.2 অ্যাটমসফিয়ার। 1 ATM is equal কত প্যাসকেল, সেই রিলেশনশিপটা আমরা জানি যে 1 ATM is equal 1.01 into 10 to the power 5 প্যাসকেল। দরকার হলে আমি এটাকে প্যাসকেলে কনভার্ট করতে পারবো, বাট এখানে প্যাসকেলে কনভার্ট করা দরকার নাই, বিকজ দুইটা প্রেসারই কিন্তু অ্যাটমসফিয়ার, দ্যাট মিন্স ATM এ দেয়া আছে। এগুলো কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে, কারণ রেশিও হয়ে যাবে তো প্রেসার। তাই এখানে প্রেসারটাকে এসআই ইউনিটে কনভার্ট করার কোনো দরকার নাই। যদি দরকার হইতো আমি করতে পারতাম, বিকজ আমি 1 ATM ইকুয়াল 1.01 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল, এই রিলেশনশিপটা জানি, কিন্তু এখানে করার কোনো দরকার নাই। এবং অ্যান্সারটা, ভলিউমের অ্যান্সারটা আমার কাছে মিটার কিউবে চাইছে। আমি আপাতত ডিএম কিউবে বের করি, যেহেতু এটা ডিএম কিউবে আছে আমি এটাকে ডিএম কিউবে রেখে দিয়ে অ্যান্সার করি, তাহলে আমি অ্যান্সারটা ডিএম কিউবে পাবো, দেন ওটাকে আমি মিটার কিউবে কনভার্ট করে ফেলবো। তাহলে কি হবে ব্যাপারটা? আমি তো বের করতে চাই ফাইনাল ভলিউম, দ্যাট মিন্স V2। তাহলে V2 ইকুয়াল কি হবে? P1 ডিভাইডেড বাই P2। তাহলে P1 হচ্ছে 1.2 আর V1 হচ্ছে 0.80, আমি ডিএম কিউবে রেখে দিলাম, ডিভাইডেড বাই P2 হচ্ছে 6। তাহলে অ্যান্সারটা কত আসে? 0.16 0.16 ডিএম কিউব। এখন এটাকে আমি ডিএম কিউবে রাখতে পারবো না, কারণ অ্যান্সারটা আমার কাছে মিটার কিউবে চাওয়া হয়েছে। আমরা এই ডেসি মানে আমরা যখন প্রিফিক্সেস ফর এসআই ইউনিট পড়েছিলাম ও লেভেলস এবং এএস এ, ডেসি মানে কিন্তু ছিল 10 টু দি পাওয়ার -1। তাহলে ডেসিমিটার থেকে মিটারে যাওয়া মানে কি 10 টু দি পাওয়ার -1 মাল্টিপ্লাই করতে হবে, কিন্তু এটা কিউব আছে। তাহলে ব্যাপারটা কি হবে? 0.16 ইন্টু 10 টু দি পাওয়ার -1 হোল কিউব করলে এটা মিটার কিউব হয়ে যাবে। তারপর অ্যান্সারটা হয়ে যাবে 0.16 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। আমি কি অ্যান্সারটা ঠিক লিখলাম? কেউ যদি অ্যান্সারটাতে এটাই লিখে রাখো তাহলে 1 মার্কস কাটা। এটা কিন্তু কারেক্ট সায়েন্টিফিক নোটেশনে লেখা হইল না, এটা কারেক্ট সায়েন্টিফিক নোটেশনে লেখা হইল না। তাহলে এটাকে কিন্তু আমার লিখতে হবে 1.6 1.6। তাহলে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার এটা কি হবে? -3টা কি -2 হবে না -4 হবে? -4। আরেকটা 10 দিয়ে কি আমি ডিভাইড করলাম এটাকে, তাই না? নাকি 1.6 করলাম মানে এটার সাথে আমি 10, এটাকে 10 দিয়ে ডিভাইড করলে 0.16 হয়। আমি যেটা লিখলাম এটাকে 10 দিয়ে ডিভাইড করলে 0.16 হয়, হ্যাঁ। তাই তো? তার মানে ব্যাপারটা এরকম না, 1.6 ডিভাইড, হ্যাঁ, তাহলে 10 হয়ে গেলে 10 টু দি পাওয়ার -4 মিটার কিউব। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে এইসব সিগনিফিকেন্ট ফিগার মেনটেন করতে হবে, কারেক্ট সায়েন্টিফিক নোটেশন, সিগনিফিকেন্ট ফিগার, এইসব জিনিস কিন্তু তোমাদের মেনটেন করতে হবে। তাহলে বাই বয়েলস ল আমরা বেসিক্যালি প্রেসার ভলিউম রিলেশনশিপ ডেসক্রাইব করি উইথ আ কনস্ট্যান্ট টেম্পারেচার। ফর আ ফিক্সড mass of gas, the pressure is inversely proportional to volume with constant temperature। মানে টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখে যদি ভলিউম ইনক্রিজ করা হয় প্রেসার ডিক্রিজ করবে। হাউ? এই রিলেশনশিপটাও কিন্তু তোমরা মনে রাখবা, একটাকে ডাবল করলে একটা কিন্তু জাস্ট হাফ হবে, একদম ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, ওরকম ভাবেও কিন্তু স্টেটমেন্ট তারা জানতে চায়, যদি ভলিউমকে ডাবল করা হয় তাহলে প্রেসারের কি চেঞ্জ হবে? প্রেসার কিন্তু হাফ হয়ে যাবে টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখলে। এবং ম্যাথমেটিক্যালি বাই ইউজিং P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, এই ফর্মুলা ইউজ করে আমরা ম্যাথস করতে পারি। এবং গ্রাফিক্যালিও ব্যাপারটা জানতে হবে যে প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফ কেমন হবে এবং প্রেসার ভার্সেস 1/ভলিউম গ্রাফ কেমন হবে। ক্লিয়ার সবাই? ম্যাথসটা করে ফেলো তাড়াতাড়ি। স্যার, আপনি কি কোনো ওয়ার্কশিট দিবেন?
হ্যাঁ ওয়ার্কশিট তো দেই, এই চ্যাপ্টার শেষ হলে তো ওয়ার্কশিট দিব। তাহলে আজকের ক্লাসটা আমি 10 মিনিট আগেই শেষ করবো, আমার একটা মিটিং আছে তো আমি একটু মিটিংটার প্রিপারেশন নেই। ঠিক আছে, নেক্সট ক্লাসে পরে, নেক্সট ক্লাসটা মানে থার্সডে ক্লাসটাও কিন্তু সেম টাইমেই হবে, 3টাতেই হবে। দ্যাট মিনস তারপরে স্যাটারডে রাতে তোমাদের সাথে আমি বসে একটা ডিফারেন্ট টাইমিংটা এটাই থাকবে, হয়তো একটু পিছাবো আর কি, এরকম কিছু একটা করবো। তোমাদের সাথে টাইমিংটা ম্যাচ করে সেই টাইমিংটা ঠিক করবো। ঠিক আছে, আমি জানাবো না স্যাটারডে আমরা কয়টায় বসবো রাতে, স্যার স্যাটারডে রাত কয়টায় বসবেন? জানাবো পরে। আচ্ছা স্যার, তাহলে আজকে গেলাম, আসসালামু আলাইকুম। Delete করি, হ্যাঁ আমার একটু কাজ আছে তো স্যার আজকে, হ্যাঁ সাজেতে পরে একটু বেশি করবো না। বলো এমএস স্যার। থেকে দেখছিলেন পরে ওই যে সার্কুলার মোশনের ওয়ার্কশিটে? ও এটা দেখার টাইম পাই না, আজকে রাতে না, কালকে রাতে দেখবো না, আজকে প্রচন্ড ব্যস্ত কয়েকদিন ধরে, ওকে স্যার। কিছু কাজ দেখবো না আমি। হ্যাঁ দেখে তোমাকে টাইম পাঠাবো না। কত নম্বর যেন বলছিলাম? স্যার নাম্বার 9। নাম্বার 9। আচ্ছা ঠিক আছে, আমি এটা মার্কসিমটা করে পাঠাবো না। ওকে, বাই বাই।